আজকে বেসিক ওয়েব ডিজাইন কোর্সের 10ম ক্লাস, যেটা সিএসএস নিয়ে। ওকে, আমি ক্লাসের জন্য নির্ধারিত ফাইলটা ওপেন করলাম। গতদিন আমাদের ক্লাসটা মোটামুটি এই পর্যন্ত রাখা ছিল, তাই না? আজকে আমরা দেখি এরপরে আসলে আর কি করা যায়। আমরা গতদিন দেখেছিলাম একটা প্যারাগ্রাফের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে তারপরে সেটাকে হচ্ছে একটা বাটন করে ফেলা, সিএসএস লিখে কিছু, অর্থাৎ পরিবর্তন করা। আজকে আমরা এরপরে এগুলো চাইলে আমরা এখানে রাখতে পারি, আবার চাইলে নাও রাখতে পারি। আমরা এরপরে একটা ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আজকে আমরা সিএসএস লিস্ট দেখব। সিএসএস লিস্টের ভিতরে আমরা দুই ধরনের লিস্ট পেয়েছিলাম। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর একটা পেয়েছিলাম অর্ডার্ড লিস্ট। এক্সাম্পল অফ আনঅর্ডার্ড লিস্ট। তো আমরা এখন যে কাজটা দেখব আনঅর্ডার্ড লিস্ট নিয়ে, সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্টের জন্য আমরা দেখতে পারি অথবা অর্ডার্ড লিস্টের জন্যও দেখতে পারি। মোটামুটি একই কথা, আনঅর্ডার্ড বা অর্ডার যেই লিস্টই আমরা নেই না কেন, আর রেজাল্ট মোটামুটি একই হবে। আমরা একটা আনঅর্ডার্ড লিস্ট নেই, নিয়ে আমি একটা লিস্ট তৈরি করলাম, বললাম নাম হবে কফি, কিছু ড্রিঙ্কস এর নাম। আমি এখানে লিখতেও পারি একটা প্যারাগ্রাফের মধ্যে, লিস্ট অফ সাম ড্রিঙ্কস, কফি, তারপরে আর একটা নেই বললাম টি, তারপরে আর একটা নেই বললাম কোকা কোলা, তারপরে আর একটা নেই বললাম মিল্ক, তারপরে ওয়াটার ইত্যাদি। আমি যদি এখন এটাকে লোড দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা লিস্ট তৈরি হয়েছে। এটা একটা আনঅর্ডার্ড লিস্ট। আর যদি অর্ডার্ড লিস্ট নিতাম, এখানে যদি ইউএল এর পরিবর্তে ওএল দিতাম, এখানে ওএল আর এখানে ওএল, তাহলে কি হতো? তাহলে 1 2 3 4 সিরিয়ালে এরকম আসতো। ব্যাপার না, আপনি আনঅর্ডার্ড লিস্ট নেন অথবা অর্ডার্ড লিস্ট নেন, যে কোনো একটা নেন, সমস্যা নেই। এই অবস্থায় যদি আমরা এই আনঅর্ডার্ড লিস্টের একটা ক্লাস নাম দিই, বলি যে এটার নাম হচ্ছে ক্লাস এ, অথবা আপনি আপনার নিজের নামও দিতে পারেন, অন্য যে কোনো কিছু একটা নাম দিতে পারেন। দিয়ে আপনি সিএসএস কোডের ভিতরে গিয়ে ওই ক্লাসের জন্য সিএসএস লিখতে পারেন। আগে যে সিএসএস গুলো লেখা ছিল, তারপরে আমরা লিখলাম যে ডট এ। এই কথার মানে হচ্ছে ওই আনঅর্ডার্ড লিস্টের যে ক্লাসটা, এটা, এই ক্লাসটা হচ্ছে এগুলো সিলেক্ট করে কি করবে, এটা রিলোড দেই। আনঅর্ডার্ড লিস্ট ছিল, গোল গোল মার্ক ছিল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটা এখানে গোল গোল মার্ক ছিল। আমি জুমটা বড় করছি, যে এখান থেকে জুম 200% করা আছে, রিসেট দিলে আগের মতো হয়ে যাবে। এখান থেকে আমি জুম বাড়িয়ে 200% করলাম। তো আমি যদি বলি লিস্ট স্টাইল টাইপ বলে একটা বিষয় আছে, সেটা এখন যে স্টাইলটা আছে এটার নাম হচ্ছে সার্কেল। লোড দেই, কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে একটু, এই যে গোল গোল হয়ে গেছে, সার্কেল। আর প্রথমটা ছিল সেটা হয়তো ডিফল্ট, ওইটা ছিল ডিফল্ট স্টাইলটার নাম। কেউ একজন আসছে, ওকে, ডিফল্ট পেলাম, সার্কেল পেলাম। এবারে আরেকটা যদি আমরা এখানে স্টাইল টাইপ দিই, যদি বলি স্কোয়ার, তাহলে এটা হবে
চার কোণার বক্স, এই যে কফির পাশে টি এর পাশে সবগুলো স্টাইল চার কোণার বক্স হয়ে গেছে। আপনি এখানে অন্য কিছু দিতে পারেন। ওকে, স্কোয়ার করলে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। এবং আপনি যদি এখানে বলেন বাংলা, তাহলে কি হবে দেখেন তো, বাংলা করলে হচ্ছে না। আচ্ছা আমি দেখছি, ইন্সপেক্ট করি, দেখি ইন্সপেক্ট করি কি দেখাচ্ছে। বাংলা না, বেঙ্গলি। বেঙ্গলি লিস্ট স্টাইলটা বেঙ্গলি দিলে দেখেন লিস্টটা 1 2 3 4 5 হয়ে যাচ্ছে। বাংলায় বাংলায় সিরিয়াল হয়ে যাচ্ছে 1 2 3 4 5। এখানে যদি আপনি দেন দেবনাগরী, দেবনাগরী মানে সংস্কৃত ভাষা। আমাদের হিন্দু ধর্মের পুস্তকগুলো যে ভাষায় রচিত, দেবনাগরী ভাষা, যেটা সংস্কৃত ভাষার একটা রূপ। কয়েক প্রকারের সংস্কৃত ভাষা আছে। এই যে দেখেন সংস্কৃত ভাষায় 1 2 3 4 কি রকম, 1 2 3 4 5। এইটা হচ্ছে গেল দেবনাগরী দিলে আপনার লিস্ট স্টাইল টাইপ হচ্ছে সংস্কৃতের মতো হয়ে যাবে। যাই হোক, এরকম অনেকগুলো লিস্ট স্টাইল টাইপ এখানে আছে, আপনি একটু ইন্সপেক্ট করে এখান থেকে দেখতে পারেন। বিভিন্ন রকমের আছে, অনেকগুলো স্টাইল আছে। যেরকম দরকার হয় যখন কাজের ধরন অনুযায়ী এখানে রোমান সংখ্যায় অন্য অন্য যে কোনো ভাবে কিছু দেয়া যাইতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, যে এখানে সিরিয়াল নাম্বারটা যাই হোক না কেন, বেঙ্গলি ইংলিশ বাংলা যাই হোক না কেন, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে বলতে পারি আমরা লিস্ট স্টাইল পজিশন। লিস্ট স্টাইল পজিশন এটা দুই রকম হয়, একটা হচ্ছে ইনসাইড আর একটা হয় আউটসাইড। দেখেন ইনসাইড দিলে কি রকম হয়, খুব একটা ভালো কিছু বোঝা যায় না। আউটসাইড দিলে কি রকম হয়, আউটসাইড দিলে একটু বাইরের দিকে যায়, আর ইনসাইড দিলে একটু ভিতরের দিকে যায়। এটা আসলে এত অল্প লেখা তো তাই বোঝা যাচ্ছে না। লিস্ট স্টাইল টাইপ পজিশনটা আসলে দুই রকম হয়, একটা হচ্ছে লিস্টের মধ্যে হয় আর একটা হচ্ছে লিস্টের বাইরে হয়। যেমন ধরেন আমি যদি এখানে লেখাটা একটু বড় করে দিই, অনেকগুলো লেখা আমি যদি একটু দিয়ে দিই কপির সাথে বোঝার সুবিধার্থে, এখানে দেখেন এটা একটা লিস্ট। এখন আমার এখানে বলা আছে যে লিস্ট স্টাইল টাইপ হচ্ছে আউটসাইড। এবারে যদি আমি বলি ইনসাইড, ডিফল্ট আউটসাইডই থাকে, তাহলেই বুঝতে পারবেন। দেখেন এই যে মার্কটা, এই চিহ্নটা লাইন সোজা চলে আসছে ইনসাইডে, আর আউটসাইড থাকলে ওই চিহ্নটা বাইরে চলে যায়, এই যে বাইরে থাকে। এটাই হচ্ছে ইনসাইড আর আউটসাইডের পার্থক্য। তো ছোট করে লেখা ছিল তাই বোঝা যাচ্ছিল না। এরপরে আমরা যদি আবার লেখাগুলোকে একটু ছোট করে নেই, আমরা চাইলে আমাদের লিস্টে যত লেখা দরকার আমরা তত লেখা এখানে লিস্টের ভিতরে দিতে পারবো। আসলে আমরা শিখতেছি সিএসএস। সিএসএস দিয়ে আসলে কি করি, সিএসএস দিয়ে আমরা HTML কোডকে মডিফাই করে পরিবর্তন করি। কিভাবে করি আমরা দেখছিলাম যে এই ক্লাস মানে ইউএল এর ক্লাস নামটা দিয়েছিলাম এ, সেটাকে কিভাবে পরিবর্তন করতে পারি। আমরা আবার এভাবেও বলতে পারি ইউএল ডট এ, সিলেক্টটা এরকম ভাবেও করতে পারি যে সেই ইউএলটাকে সিলেক্ট করো যে ইউএল এর ক্লাস হিসাবে এ রয়েছে। এখানে যদি অনেকগুলো ইউএল থাকে, একটা ক্লাস যদি এ থাকে, একটা ক্লাস যদি বি থাকে, সি থাকে, হ্যাঁ আপনি ইউএল ক্লাস এ এরকম দিয়েও সিলেক্ট করতে পারেন, কোনো পরিবর্তন হবে না।
আচ্ছা, এরপরে আমরা যদি বলি যে যেহেতু একটা ইউএল আছে, তার মানে ইউএল লিখলেও হবে, অথবা ডট দিয়ে এ একটু পুরোটুকু লিখলেও হবে, অথবা শুধু ইউএল বা ডট এ শুধু, এটা লিখেও সিলেক্ট করা যাবে। আমরা যদি বলি ব্যাকগ্রাউন্ড কালার, আমি একটা কালার কোড দেই FF9999, তাহলে কি হয় দেখেন, পুরো হচ্ছে ইউএলটার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ইন্সপেক্ট করে দেখেন, ইউএলটা যতটুকু ছিল তার একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এবং এই ইউএল এর উপরে এবং নিচে একটা মার্জিনও চলে আসছে, এক্সট্রা একটা জায়গা, এটা হচ্ছে মার্জিন। আমি যদি মার্জিনটা বাড়িয়ে কমিয়ে দিতে চান তাহলে মার্জিন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আচ্ছা, কিন্তু এই মার্জিনটার ঠিক পাশেই কফি লেখাটা হচ্ছে গেল এই কালারের মধ্যেই লেগে আছে, আমি একটু চাচ্ছি ফাঁকা করতে। এই কফির এফ এর উপরটা আর এই কালারের উপরের জায়গাটা একটু ফাঁকা করতে চাচ্ছি। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করি, আমরা দিই হচ্ছে প্যাডিং 20 পিক্সেল। তাহলে যদি আমরা রিলোড দিই তাহলে দেখেন উপরে নিচে আমাদের হচ্ছে কি হলো, কফি একটু নিচে নেমেছে এবং ওয়াটারও একটু নিচে নেমে গেছে, একটু এক্সট্রা ফাঁকা জায়গা এসেছে। আচ্ছা, এরপরে আমরা যদি এই ডট ডট মার্ক করা লিস্টগুলোকে একটু ডান দিকে সরিয়ে দিতে চাই, এই মার্কগুলো, এই যে চিহ্নগুলো লিস্টের, তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে eol.a অথবা শুধু ক্লাস এ, তারপরে বলতে পারি এর মধ্যে যত এলআই আছে সেই এলআই গুলো কি হবে, বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার একটু চেঞ্জ হবে, FFE5E5। আমি এই এলআই গুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি। আর একটু আগে কি করেছিলাম, ইউএল এর, এখানে ইউএল লিখেও দিতে পারি, ইউএল এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছিলাম, ইউএল এর ব্যাকগ্রাউন্ড দিছিলাম এই যে লাল লাল টাইপের। আর ওকে, এখন আমরা কি করলাম, শুধু এলআই এর ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করলাম। দেখেন যে এই এলআইটা, এটা একটা এলআই, এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছে। যে প্রথম যে এলআইটা আছে এটা হচ্ছে কফি, ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা হয়ে গেছে কি যে সাদা টাইপের। তারপরে এলআইটা, সেটার ব্যাকগ্রাউন্ড কালার ওইটা, তারপরেরটা এটার ব্যাকগ্রাউন্ড কালার ওইটা। তো এরকম সবগুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতে এইটা এইরকম হয়ে গেছে। এখন যদি আমি এটার উপরে একটু মার্জিন দিই, অস্থায়ী ভাবে ব্রাউজারে দিয়ে দেখতেছি, হ্যাঁ, মার্জিন যদি বলি টপ হচ্ছে 2 পিক্সেল, তাহলে দেখেন ওই একটু একটু ফাঁকা হয়েছে। বিষয়টা কি, আসলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এলআই তে কালার হয়ে গেছিল, তো মাঝখানে ফাঁকা না থাকায় মনে হচ্ছিল একেবারে সবগুলো মিলে একটা আস্ত কালার হয়ে গেছে। আসলে একসাথে আস্ত কালার দেইনি, এই হচ্ছে গেল ব্যাপার। একসাথে দিলেও সমস্যা নাই, এই আর কি। তো এখন আমরা দেখলাম যে এলআই এর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এরপরে যদি আমরা এই এলআই এ মার্জিন লেফট দিয়ে দিই, আমরা মার্জিন লেফট দিলে কি হবে, একটু বামে সরে আসবে এই ডট ডট মার্কগুলো, মার্জিন লেফট 35 পিক্সেল, তাইলে এই যে একটু বামে সরে এসেছে। এবং আমরা যদি এই এলআই গুলোতে একটু প্যাডিং দিই, প্যাডিং যদি দেই 5 পিক্সেল, তাহলে এই যে এলআই গুলোতে একটু লেখাগুলো প্যাডিং হয়েছে। আবার আমি যদি মার্জিন দেই মার্জিন টপ দেই, যেমন 2 পিক্সেল দিয়েছিলাম একটু আগে, তাহলে আমরা দেখতে পাই যে এরকম হয়, বা 3 পিক্সেল দিলে। তাহলে আমরা দেখলাম যে একটা লিস্টের স্টাইল আমরা হচ্ছে গেল পরিবর্তন করে কোথা থেকে কোথায় নিয়ে আসলাম। আমরা যদি এইখানে যে সিএসএস গুলো আছে, এই সিএসএস গুলো সবগুলোকে অফ করে দেই, মানে কমেন্ট করে দেই, আমি যদি রিলোড দেই, তাহলে এই যে ছিল আমার লিস্ট, তাহলে সেই লিস্টটাকে পরিবর্তন করে আমরা হচ্ছে কি করেছি,
অনেকগুলো সিএসএস লিখেছি, লেখার ফলে এরকম হয়ে গেছে। আমরা একটু দেখবো সিএসএস টেবিলস, হ্যাঁ, যে টেবিলস কিরকম হয়। আমরা একটা কাজ করি যে গতদিনের যে সিএসএস গুলো আছে লেখা এখানে থাকলো, সমস্যা নেই। আমাদের এইখানে গতদিনের যে কোডগুলো ছিল এগুলোকে একটু কমেন্ট করে রাখি, তাহলে গতদিনেরটা কমেন্ট, এটা আজকে। আর হচ্ছে এটা আমরা এখন একটু টেবিল নিয়ে আলোচনা করব। আমরা একটা টেবিল তৈরি করব। আমরা সবাই জানি যে কিভাবে টেবিল তৈরি করতে হয়। আমরা HTML এ দেখেছি কিভাবে tr দিয়ে, তারপরে কি করি th দিয়ে হচ্ছে তার মধ্যে লিখি নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে ফোন। তাহলে কি হলো, একটা টেবিলের একটা রো তৈরি হলো, এই যে নেম, অ্যাড্রেস, ফোন। আচ্ছা, এখন এই টেবিলটাতে আসলে আমরা বর্ডার দিই, এখানে বলে দেই বর্ডার 1 পিক্সেল বলতেও পারেন, নাও বলতে পারেন। এই যে একটা টেবিল তৈরি হলো। এরপরে টেবিলটাতে র আছে কয়টা, একটা রতে 3টা কলাম আছে। সেই কলাম 3টা কি কি, নেম একটা কলাম, অ্যাড্রেস একটা কলাম, ফোন একটা কলাম। আবার একটা tr নেই, আমরা এবারে দিব td, এবারে th দিব না, এটা টেবিল হেডার না, এটা হচ্ছে টেবিল ডাটা। আমরা বললাম যেমন সীমান্ত দাস, অ্যাড্রেস বললাম ঢাকা, তারপর মোবাইল নাম্বার বললাম 01720000000। তাহলে কি হলো, আমার এখানে আরেকটা র তৈরি হলো টেবিলের, সেখানে 3টা ডাটা নিয়েছিলাম, মানে 3টা কলাম। প্রথম কলাম প্রথম ডাটার নিচে, দ্বিতীয় কলাম দ্বিতীয়টার নিচে, তৃতীয় কলাম তৃতীয়টার নিচে। আবার আরেকটা টিআর যদি নেই আমরা, এবং যদি টিডি নেই, এবং যদি বলি হৃদয় সাহা, হৃদয় সাহার বাড়ি কই জানি না, আমি আমার বাড়ি যেখানে সেটা করে দিলাম। ওকে, আরেকটা রো নিলাম। আরেকটা রো নিলে টেবিলটা কি রকম দেখাবে, যে এরকম দেখাবে, 2টা র আসলো। এবারে আরেকটা র নেই, টিডি টিডি টিডি, 3টা টিডি নিলাম, 3টা টিডি ফাঁকা। তাহলে কি হলো, কিছুই দেখা যাচ্ছে না, যে আরেকটা র তৈরি হয়েছে, কিছু লেখি নেই। এবারে একটাতে লেখি সোমা সরকার, লিখলাম, এই যে একজনের নাম আসলো। তারপরে আবার আরেকটা দিলাম খুলনা, তাহলে দেখেন এইখানে খুলনা আসবে। আরেকটা ঘর এখনো ফাঁকা রয়েছে, এইখানে ফোন নাম্বার যদি দিয়ে দিই 01925 000000, সে এইরকম হচ্ছে একটা টেবিল তৈরি হলো। এতটুকু বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে কিনা? আমরা বুঝলাম যে একটা টেবিল কিভাবে তৈরি করতে হয়। তো আবার আমরা চাইলে এই টেবিলের একটা ক্যাপশন দিতে পারি। ক্যাপশন মানে নেম, ক্যাপশন মানে নেম, টেবিল ধরেন 1.1 কাস্টমার আইডিসি ইটিসি, যে কোনো একটা নাম দিলেন, আপনি দিতে পারেন। এটা টেবিলের নাম হিসাবে এই যে উপরে চলে আসলো। টেবিলের নাম যদি আপনি দিতে চান, অথবা কোনো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে টেবিলের বাইরে, ডিভ নিয়ে টেবিলের বাইরেও দিতে পারেন, দেখেন না। তো আমরা এখন যেটা শিখছিলাম সেটা হচ্ছে একটা বর্ডার টেবিল। আমি এখানে একটা এইচআর দিয়ে দিলাম, এই যে এইচআর, আর এটা লিখে দিলাম, তাই এখানে এটা আসলো। ওকে, এই অবস্থায় আমরা যদি একটু টেবিলের কথা চিন্তা করি, তাহলে এই টেবিলটাকে আমরা একটু সিএসএস দিয়ে এই টেবিলটাকে একটু মডিফাই করব।
ওকে, এখন আমরা এই টেবিলটার একটা ক্লাস নেম দিলাম, অথবা টেবিলটার আমরা একটা আইডি নাম দিব। তো ক্লাস দিয়ে বললাম হচ্ছে টেবিলের নাম কাস্টমার। তো আমি আসলাম, নামটা কপি করলাম এবং এইখানে এই টেবিলের নামে ক্লাস দিলাম। এই অবস্থায় আমরা টেবিলটাতে একটা জিনিস করেছিলাম আমরা, সেটা হচ্ছে এখানে টেবিলে আমরা বর্ডার 1 দিয়েছিলাম, তাই না? বর্ডার 1টা এখন আর নাই। আমি কাস্টমার টেবিলের ভিতরে বলে দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক, মানে কালো, কালো এর কালার কোড এটা। তাহলে দেখেন এই যে বর্ডার 1 পিক্সেল সলিড টেবিলে শুধু চারিপাশ থেকে আসে। আমার এখানে কাস্টমার ক্লাসের নামটা বলা মানে হচ্ছে টেবিল ট্যাগকে বলা, অর্থাৎ আমি কাস্টমার ক্লাসের নামটাও বলতে পারি, এটা আপাতত কমেন্ট রাখি বোঝার জন্য, শুধু টেবিলও লিখতে পারি। তাহলে কি হয়, শুধুমাত্র টেবিলের চারিপাশ থেকে একটা বর্ডার আসে। আচ্ছা, এবারে আমরা একটা কাজ করি, আমি বলি যে টিএইচ এ বললাম হচ্ছে এই একই লাইন, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। তাহলে কি হবে, টিএইচ এ ওই যে 1 পিক্সেল করে আসলো বর্ডার। এবারে বললাম যতগুলো টিডিএস সেই সবগুলোতেও 1 পিক্সেল সলিড বর্ডার ব্ল্যাক। তাইলে আগের মতো আবার তৈরি হয়ে গেল। অর্থাৎ আমরা এখানে টেবিলের বর্ডার অ্যাট্রিবিউট দিয়ে 1 পিক্সেল বলছিলাম, যেটা আমি কেটে ফেলছি, সেটার যে কাজ, সেই কাজটা আমি সিএসএস এ করতে চাইলে এইভাবে 3 জায়গায় আলাদা আলাদা ভাবে লিখে করতে পারি। আলাদা আলাদা ভাবে না লিখে আমি একবারে লিখতে পারি এখানে টেবিল কমা টিএইচ তারপরে কমা টিডি, এইভাবে বললাম যে টেবিলেও হবে, টিএইচ এও হবে এবং টিডি তেও কি হবে, 1 পিক্সেল করে বর্ডার হবে। এই যে হইল। এখন এই হচ্ছে একটা ব্যাপার। এখন কথা ছিল যে আমাদের লাইনটা ডাবল আসতেছিল, এটাকে সিকেল করব কি করে? তাহলে এই জিনিসটা আমরা শুধু টেবিলের ভিতরে লিখব, TABME শুধু টেবিলের ভিতরে লিখব, লিখব হচ্ছে বর্ডার কোলাপস, বর্ডার কোলাপস কোলাপস। তাহলে কি হয়ে যাবে, শুধু টেবিলের ভিতরে লাইনটা 1 পিক্সেল হয়ে যাবে। তারপরে উইথ 100%, তাহলে কি হলো, উইথ 100% দিলে টেবিলটা একেবারে উইথ 100% হয়ে যাবে, বড় হয়ে গেছে পুরো, একেবারে মনিটর জুড়ে হচ্ছে বড় হয়ে গেছে। আমি একটু যদি জুম বাড়াই তাহলে দেখেন মনিটর জুড়ে বড় হয়ে গেছে টেবিলটা, যে নিচে আছে এখানে। এখন টেবিলটার নিচে আমি এখানে কয়েকটা ব্রেক দিয়ে দিই, এই তো, যার কারণে যে নিচে একটু জায়গা আসলো, আমি স্ক্রল করতে পারলাম ব্রেকটার কারণে। তাহলে টেবিলটার উইথ যখন 100% দিয়ে দিয়েছি, টেবিলের উইথ 100% হয়ে গেছে, অর্থাৎ স্ক্রিনের উইথ যতখানি টেবিলটার উইথও ততখানি, আমার মনিটরের স্ক্রিন। আচ্ছা, এরপরে আমরা যদি এই টেবিলের টিএইচ এর একটু হাইট বাড়াতে চাই, শুধুমাত্র টিএইচ এর, তাহলে আমরা বলতে পারি টিএইচ হাইট বললাম 50 পিক্সেল, টিএইচ এর এই যে নেম অ্যাড্রেস ফোন এগুলো বেড়ে 50 পিক্সেল হয়ে গেল। এখন আমরা টিএইচ এর
টেক্সট অ্যালাইনও ঠিক করতে পারি। টেক্সট অ্যালাইন আমরা দেখেছি সেন্টার, লেফট, রাইট এরকম দেখেছিলাম। এখানে যদি লেফট করে দিই তাহলে আমাদের এই যে লেখাগুলো লেফটে চলে আসছে। আমরা যদি এটাকে রাইটে করে দিই তাহলে লেখাগুলো রাইটে চলে যাবে, ডান পাশে চলে আসছে। আবার যদি আমরা এই লেখাগুলো কি সেন্টার করে দিই তাহলে এগুলো মাঝখানে থাকে। শুধু কার টিএইচ এর, কারণ প্রথম এই তিনটা ছিল টিএইচ ট্যাগ ছিল। আবার এগুলোকে ভার্টিক্যালি হচ্ছে, ভার্টিক্যালি মানে উলম্ব ভাবে, খাড়াখাড়ি ভাবে, তিন রকম ভাবে অ্যালাইন করা যায়। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন। এটা শুধু টেবিলের ক্ষেত্রে ভার্টিক্যাল অ্যালাইনটা কি করা যায়, টপ করলে কি হবে, ভার্টিক্যালি এটা হবে উপরে, এই যে উপরে চলে গেছে। যদি বলি মিডল তাহলে এটা হবে ভার্টিক্যালি মাঝখানে, লম্বালম্বি ভাবে, খাড়াখাড়ি ভাবে মাঝখানে। আর যদি বলি বটম তাহলে এটা ভার্টিক্যালি হবে নিচের দিকে। তো আমরা সেন্টারেই রাখলাম। এরপরে আমরা এই টেবিলগুলোর যদি এই টেবিলগুলোতে যদি আমরা প্যাডিং দিতে চাই লেখাগুলোতে, আমি বললাম টেবিলে যতগুলো টিএইচ আছে এবং যতগুলো টিডি আছে, যদিও টিএইচটা এখন কাজে আসবে না, শুধু টিডিটাই বোঝা যাবে। তাতে কি হবে, প্যাডিং হবে 15 পিক্সেল। এই কথার মানে কি, এই কথার মানে হচ্ছে এই যে সীমান্ত লেখা আছে এটার চারিপাশে 15 পিক্সেল করে ইয়ে হবে, প্যাডিং হবে। এই যে দেখেন, এখন হয়তো প্যাডিং থাকলেও থাকতে পারে 1 পিক্সেল। আমি 15 পিক্সেল দিয়েছি, লোড দিই, এই যে দেখেন এই যে চারিপাশে 15 পিক্সেল করে প্যাডিং হয়েছে। অর্থাৎ লেখাটা আগে দাগের কাছাকাছি মিশে ছিল, এখন 15 পিক্সেল চারিদিক থেকে জায়গা তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে প্যাডিং। পুরো টেবিলের প্যাডিং হিস্ট্রি। লাইন থেকে 15 পিক্সেল করে ভিতরের দিকে জায়গা সরিয়ে তারপরে লেখাগুলো দেখাচ্ছে টিডিতে। আর উপরে যে টি হেডটা আছে ওটার তো হাইট আগেই একটু বেশি ছিল, তাই এইভাবে দেখাচ্ছে। ওকে, এখন আমরা যদি আবার এটার হাইটটা একটু কমাই দিই, 50 পিক্সেল ছিল, এটার আমরা যদি 40 পিক্সেল করে দিই, 30 পিক্সেল করে দিই, তাহলে যে হাইট কমে গেল। আমরা যদি এই টিএইচ কে বলি এর ব্যাকগ্রাউন্ড কালার জি, তাহলে কি হবে, এটার ব্যাকগ্রাউন্ড কালার এই যে এরকম হয়ে গেল। আচ্ছা, আমরা যদি বলি এই টেবিলের ক্যাপশনটা কোথায় হবে, ক্যাপশন সাইট বললাম হচ্ছে বটম। তো ক্যাপশনটা ছিল কোথায় আগে, ক্যাপশনটা ছিল উপরে, এই যে এখানে ছিল টেবিলের। এখন যদি আমি রিলোড দেই তাহলে ক্যাপশনটা নিচে চলে আসবে, এই যে নিচে চলে আসছে। ক্যাপশন সাইট দুইটা হয়, হয় টপে হয় নয়তো বটমে হয়, বা বাই ডিফল্ট টপ থাকে। টপে আছে তাহলে হচ্ছে এই যে ক্যাপশন সাইট টপে, অথবা নিচে বটমে দিলে বটমে যাবে। আচ্ছা, এরপরে এখানে
আমরা যদি আরেকটু লিখি টিয়ার হোভার, অর্থাৎ যখন আমরা টিয়ারে মাউস পয়েন্টারটা নিব তখন আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে F5 F5 F5। এটা আমি একটু টেস্ট করে দেখি, এই যে মাউস পয়েন্টারটা যখন এটার উপরে নিব তখন এরকম হয়ে যাবে, হচ্ছে না। কালারটা হয়তো একই রকম হয়ে গেছিল, তাই আমরা এটা চেঞ্জ করে অন্য একটা কালার কোড দিলাম, দিয়ে এবার রিলোড দিই। এবার একটু চেক করে দেখি, দেখেন কাজ করছে। অর্থাৎ আমি বলে দিয়েছি যে টিয়ারে যখন হোভার করব তখন হচ্ছে এর কালারটা চেঞ্জ হবে, আর প্রথম টিয়ারেও চেঞ্জ হচ্ছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, কারণ টিয়ারটা নিচে রয়েছে, উপরে আছে টিএইচ, আর আমরা ওই টিএইচ এর ভিতরে একটা কালার বলে দিচ্ছি ডিডিডি। এখন এই ডিডিডি কালারটা বলে দেওয়ার কারণে আমরা এটা বুঝতে পারতেছি না, এটা অফ করে দেই তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন এখন বুঝতে পারতেছি। এবং আমরা যখন হোভার করব তখন কালার করে দেই হোয়াইট, ঠিক আছে। আবার যখন আমরা nth চাইল্ড হোভার করব, এটা একটা বিষয় হোভারের। আরেকটা হচ্ছে এটা আমি একটু রাখি, এরকম সমস্যা নাই, tr colon nth চাইল্ড, nth dash child even বললাম ব্যাকগ্রাউন্ড কালার রেড। জিনিস দেখলাম যে n চাইল্ড ইভেন বলতে বোঝানো হচ্ছে আমরা এখানে কয়েকটা একটু র বাড়িয়ে নেই, কেমন র বাড়িয়ে নেই টেবিলটাতে। আমি বললাম যে কালার হচ্ছে যখন হোভার করব তখন তো একটা কালার হবে, হচ্ছিল, সেটাও সমস্যা না। এখন এটা রেডটা হচ্ছে গেল বেশি চোখে লাগতেছে, আমরা রেড না করে এটাকে আমরা একটু ভিন্ন কালার করি, এটাকে আমরা একটা RGB কালার দেই, গ্রিন দেই। তো লাস্টের লাইন দিয়ে বুঝাচ্ছিলাম যে n চাইল্ড ইভেন, অর্থাৎ এই টেবিলের যে টিয়ার গুলো আছে সেই টিয়ার গুলোর নাম্বার যদি ইভেন হয়, মানে বেজোড় সংখ্যক হয়। ইভেন মানে কি বেজোড় না, জোড় সংখ্যক হয়, তাহলে তাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে এটা। যেমন এটা 1 নম্বর রো, এটা 2 নম্বর রো, 2 নম্বর রো এর ব্যাকগ্রাউন্ড কালার এই যে সবুজ হয়ে গেছে। 3 নম্বর এবং 4 নম্বর রো এটা সবুজ কালার হয়েছে, অর্থাৎ জোড় যে রোটা হবে সেইটার কালার হচ্ছে কি হলো এইটা হবে, এটা ইভেন বলে দেওয়া। আর এখানে যদি বলে দেই অড, তাহলে হচ্ছে বেজোড় যেগুলো আছে সেইগুলোর কালার, এই যে দেখেন বিপরীত গুলো এখন হচ্ছে ওই রকম ভাবে হলো। আর হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে না রয়ের, কারণ হচ্ছে আমার কালার চেঞ্জ হচ্ছে, রটা তো নিচে, টেবিলের রয়ের উপরে থাকে হচ্ছে গেল টেবিল ডাটা। তো এই ব্যাকগ্রাউন্ড কালার গুলো এই টেবিল ডাটার মধ্যে থাকার কারণে অনেক সময় হয় না। তো যাই হোক, তাইলে এই জিনিসটা একটু প্র্যাকটিস করে দেখবেন যে এটা কি জিনিস। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে যে ক্লোন দিয়ে হোভার লিখেছি, তারপরে ক্লোন দিয়ে n চাইল্ড লিখেছি, এগুলো কি জিনিস, এগুলোকে কি বলা হয়? তো এগুলোকে বলা হয় সুডো ক্লাস। এরকম দুইটা জিনিস আছে আমাদের আলোচনায় থাকবে, একটাকে বলা হয় সুডো ক্লাস,
আরেকটাকে বলা হয় সুডো এলিমেন্ট। এখানে সুডো শব্দের অর্থ হচ্ছে ফলস, ফলস ক্লাস অথবা ফলস এলিমেন্ট হিসাবে আমরা বলতে পারি, কিন্তু আসলে অরিজিনাল নাম হচ্ছে এগুলো সুডো ক্লাস। আরেকটা জিনিস আছে সেটার নাম হচ্ছে সুডো এলিমেন্ট, এটা নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। আচ্ছা, তাহলে আমরা যখন 100% উইথ দিয়ে দিয়েছি তখন কি হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এই ব্রাউজারের উইন্ডোটা যখন বড় হয় টেবিলটাও আস্তে আস্তে বড় হয়। আমাদের ব্রাউজারের উইন্ডোটা যখন ছোট হয় তখন টেবিলটাও আস্তে আস্তে ছোট হয়। এই হচ্ছে কি হলো একটা ব্যাপার। তো সিএসএস এর মাধ্যমে টেবিলকে এরকম ছোট বড় হয়, এবং যখন টেবিলটা অনেক বড় হয় তখন একটা প্রবলেম তৈরি হয়। সেই প্রবলেমটা সমাধানের জন্য একটা উপায় আছে, অর্থাৎ এই বিষয়টাকে বলা হয় রেসপন্সিভ টেবিল। আমি W3 স্কুলস থেকেই নিয়ে আসলাম একটা টেবিল, একেবারে বড় একটা টেবিল এখানে রাখি। এই যে দেখেন, এখন ওই টেবিলটা এনে যখন রাখলাম এখানে, তখন দেখেন ওই টেবিলের স্টাইলও আগেরটার মতো হয়ে গেছে। কেন? কারণ দুইটার মধ্যেই তো টেবিল ট্যাগ রয়েছে, টিএস ট্যাগ রয়েছে, টিডি ট্যাগ রয়েছে, সেই জন্য দুইটার স্টাইলই পুরো একই রকম হয়ে গেছে। দুইটার স্টাইল যদি দুই রকম করতে হয় তাহলে অবশ্যই তখন আমাদেরকে টেবিলে ক্লাস বা আইডি ব্যবহার করতে হবে। উপরের যে টেবিলটা ছিল আমাদের, আমরা এই টেবিলটাকে একটু কমেন্ট করে রাখি আপাতত, এটা আমরা ব্যবহার করব না। আমরা এখন বুঝতেছি যে টেবিল রেসপন্সিভ বিষয়টা কি। তো টেবিলটা একটু বড়, অনেকগুলো কলাম। তো আমরা যখন টেবিলটা ছোট করি তখন দেখেন কি হয়, এই যে দেখেন নিচে ব্রাউজারে একটা স্ক্রল বার চলে আসে। এটা একটা সমস্যা। ব্রাউজারে স্ক্রল বার চলে আসার কারণে আমরা দেখেন এই যে লিস্টটা আছে, লিস্টটা যেটুকু জায়গা দখল করতেছিল ফুল স্ক্রিন, আর এই স্ক্রল বার আসার কারণে একটা অতিরিক্ত জায়গা ডান দিকে চলে যাচ্ছে, অর্থাৎ আমার পেজটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা যাতে না হয় সেই জন্য এই টেবিলকে রেসপন্সিভ করার জন্য, অর্থাৎ এটাকে উইন্ডো ছোট হলে, অর্থাৎ টেবিলটা যখন আমরা অন্য কোনো স্ক্রিনে দেখবো, এরকম বড় মনিটরে না দেখে ছোট মোবাইল ফোনে বা ট্যাবে বা ছোট মনিটরের স্ক্রিনে যখন দেখবো, তখন যাতে এই সমস্যাগুলো তৈরি না হয় সেজন্য একটা আইডিয়া আসছে টেবিল রেসপন্সিভ। তাহলে সেটা কি? সেটা হচ্ছে এরকম যে এই টেবিলটাকে আমরা স্পান কোলাপস করতে পারি। এই যে এখানে ক্লিক করে ছোট করে নিলাম। এই পুরো টেবিলটা আছে এইটুকুর মধ্যে, 71 থেকে 128 নাম্বার লাইন পর্যন্ত লেখা আছে, এখানে কোলাপস হয়ে আছে। এইটাকে আমরা একটা ডিবের মধ্যে রাখবো। এটাকে একটা ডিবের মধ্যে রাখবো। সেই ডিপটার নাম দিব, এই যে এই ডিপটার মধ্যে রাখবো। ডিপটা শুরু হয়েছে এখানে, ডিপটা শেষ হোক এখানে, এই যে মাঝখানে পুরো টেবিলটা এই একটা ডিপের মধ্যে রাখবো। আর এই ডিপটার একটা স্টাইল দিব। স্টাইলটা আমরা সিএসএস লিখতে পারি, ওই যে style.css এর মধ্যে একটা ক্লাস লিখে এখানে, অথবা এখানে ইনলাইন সিএসএস ও লিখতে পারি। ওভারফ্লো ইনলাইন সিএসএস লিখে এরকম যদি ওভারফ্লো এক্স অটো এটা লিখে দিব, তাইলে আমাদের এই টেবিলটা রেসপন্সিভ হবে। তাহলে ওই স্ক্রল বারটা আমাদের এখন আর হচ্ছে, এই যে দেখেন এই স্ক্রল বারটা এখানে আসছে ঠিকই, কিন্তু এখন ওই ডিপটার মধ্যে আসছে, যার কারণে আমার এই যে একটু আগে মুভ করলে এখান থেকে যে এক্সট্রা জায়গা বের হচ্ছিল লিস্টের ডান পাশ থেকে, সেইটা আর হবে না। তাহলে আমাদের টেবিলটা সুন্দরভাবে রেসপন্সিভ হলো। এইটা হচ্ছে বিষয়।
যার কারণে আমাদের ব্রাউজারের সৌন্দর্য নষ্ট হবে না। এটা হচ্ছে টেবিল রেসপন্সিভের একটা বিষয়। এলিমেন্ট ছিল, একটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট গুলো কি ছিল? ডিভ, হেডার 1 থেকে 6, প্যারাগ্রাফ, ফর্ম, হেডার, ফুটার, সেকশন, এইসব ট্যাগ গুলো। আর ইনলাইন এলিমেন্টস গুলো ছিল স্প্যান, অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ইত্যাদি, এই জিনিসগুলো ছিল। এখন যেমন আমরা যদি আমাদের এই টেবিলের বিষয়গুলো এখানে কমেন্ট করে দেই, আমরা যদি এখানে আমরা যদি একটা ইমেজ নেই, ইমেজ বলি যে সোর্স সোর্স কি বলবো, img স্ল্যাশ, এখানে একটা ইমেজ ছিল গতদিন রাখছিলাম, rose.jpg, এই যে এখানে একটা ইমেজ চলে আসলো। আচ্ছা, এখন এবং আমরা এখানে আরো একটা ইমেজ নেই, রোজই নাম দেই, দুইটা ইমেজ আসবে, যে দুইবার আসবে দুইটা ইমেজ। একটা ইমেজ নিয়ে নিলে বুস্ট টুইটার, তাই দুইটা দেখতে একটু বড় আর একটা ছোট। এখন আমরা এটার একটু যদি এটার ক্লাস বললাম রোজ, আর এটার ক্লাস বললাম সানফ্লাওয়ার, দুইটা ইমেজের দুইটা ক্লাস নিয়ে নিলাম। আমরা এই ক্লাস দুইটা নিয়ে এখানে সিএসএস লিখব। ওকে, তাহলে আমরা রোজের উইথ বললাম 200 পিক্সেল এবং সানফ্লাওয়ারেরও উইথ বললাম 200 পিক্সেল, যাতে উইথটা ঠিক থাকে। এই যে দুইটা ইমেজ আমরা পাশাপাশি নিয়ে নিলাম। আচ্ছা, এখন এই দুইটা ইমেজের এগুলো কোন টাইপের এলিমেন্ট? এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। কি করে বুঝবো? রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব, করে আমরা দেখতেছি শুধু এই যে রোদ যতটুকু ততটুকু জায়গায় দখল করতেছে ইমেজটা, সানফ্লাওয়ারটা ততটুকু জায়গায় দখল করতেছে, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ইন্সপেক্ট এলিমেন্ট করলে এই যে মাউস পয়েন্টার ধরলেই বোঝা যাচ্ছে। আর এই যে এটা যে ইন্সপেক্ট করলে কি হেডার 2, এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, একেবারে ডান থেকে বাম পর্যন্ত পুরোটা জায়গা এটা মার্ক করতেছে, দেখেন পুরোটা জায়গা দখল করে নিচ্ছে, এই জন্য এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? তাহলে এই এখন আমরা যেটা বুঝবো যে মূলত আমরা বুঝবো হচ্ছে ডিসপ্লে এবং হচ্ছে ভিজিবিলিটি, এই দুইটা জিনিস বুঝবো। তাহলে ডিসপ্লে কি এবং হচ্ছে ভিজিবিলিটি কি। আসি আমরা একটু ডিসপ্লের বিষয়টা নিয়ে, যে আমরা যদি এই রোজে বলি ডিসপ্লে নান, তাহলে কি হবে? দেখেন একেবারে রোজটা এখানে নাই, টোটালি নাই হয়ে গেছে, এবং সে যে জায়গাটা দখল করেছিল সেটাও নাই। আমরা একটু রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি,
আমরা এই ফুলটাকে সানফ্লাওয়ারকে সিলেক্ট করে দেখেন যে রোজ এখানে আছে, কিন্তু তার ডিসপ্লে নান বলে দিয়েছি সিএস। যখন নান বলে দিয়েছি তখন তার কোনো অস্তিত্বই এখানে আর দেখাচ্ছে না, কোডে আছে কিন্তু এই ব্রাউজারের মধ্যে আর দেখাচ্ছিল না। এখন যদি এখানে ডিসপ্লে ব্লক করে দিই তাহলে দেখেন সে চলে আসছে, ডিসপ্লে ব্লক হয়েছে, মানে একেবারে কি হয়েছে, নিজে যতটুকু জায়গার মধ্যে আছে ততটুকু জায়গায় তো আছেই, সাথে কি করছে, ডান পাশের পুরো জায়গাটা দখল করে দিচ্ছে। অর্থাৎ এই ইমেজটা ছিল একটা ইনলাইন এলিমেন্ট, এটাকে আমরা ডিসপ্লে ব্লক করার মাধ্যমে ব্লক লেভেলের এলিমেন্ট করে দিয়েছি। তাই ডান পাশের জায়গা না থাকায় সানফ্লাওয়ার ফুলটা নিচে নেমে আসছে এই ইমেজটা। আবার যদি আমরা এটা ডিসপ্লে ইনলাইন করি, এখানে ব্লক না দিয়ে ইনলাইন, তাহলে দেখেন আবার আগের মতো পাশাপাশি আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে এই ইমেজ ট্যাগটা একটা ইনলাইন এলিমেন্ট। বাই ডিফল্ট এর ডিসপ্লে থাকে ইনলাইন, ইনলাইন এলিমেন্টের যে কোনো ইনলাইন এলিমেন্টের ডিসপ্লে নামক সিএসএস প্রপার্টিটা বাই ডিফল্ট ইনলাইন থাকে। যদি সেটাকে আমরা ব্লক করি তাহলে কি হয়, ব্লক হয়ে যায়। অর্থাৎ এই রোজ তার ডান দিকের যতখানি জায়গা ছিল মনিটরের ডিসপ্লেতে সে ততখানি জায়গা দখল করে ফেলাতে ডান পাশে আর জায়গা অবশিষ্ট না থাকায় এই সানফ্লাওয়ারটা ডান পাশে বসতে পারে নাই, তাই সে নিচে নেমে আসছে। যদি আমরা এই রোজের ডিসপ্লে ব্লক বা ইনলাইন না করে ইনলাইন ব্লক করি, ইনলাইন ব্লক, তাহলে কি হবে, ইনলাইন এবং ব্লক দুইটাই থাকবে। তখন কি হবে যে ডান পাশের জায়গাটা সে ছেড়ে দিবে। এই রোজটা একটা ইনলাইন এলিমেন্ট ছিল, সেটা ব্লক লেভেল এলিমেন্ট হইছে, কিন্তু আচরণ করবে ইনলাইনের মতো। তাই ডান পাশের জায়গাটা সে আর ব্লক করবে না, ফলে এই সানফ্লাওয়ার ফুলটা ডান পাশে জায়গায় বসতে পারবে। তাহলে এরকম ডিসপ্লের অনেকগুলো প্রপার্টি আছে। আমরা এখন আলোচনা করলাম ডিসপ্লে নান, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন ব্লক, এই চারটা নিয়ে হচ্ছিল আলোচনা করেছি। এখানে ফ্লেক্স, গ্রিড, আরো অনেক জিনিস আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব না। ফ্লেক্স আলাদা একটা টপিকসই আছে, সিএসএস ফ্লেক্স, এটা আপনারা শিখবেন পরবর্তীতে। এই আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে আমরা ডিসপ্লে থেকে ডিসপ্লে যখন নান করে ফেলেছিলাম তখন আসলে তার এই অবস্থা ছিল যে নান করে ফেললে তাহলে তাকে আর দেখা যাচ্ছিল না, অর্থাৎ তার কোনো অস্তিত্বই এখানে থাকছিল না। এবারে আমরা সানফ্লাওয়ারকে বললাম যে ভিজিবিলিটি, ভিজিবিলিটি ভিজিবল, ভিজিবল মানে দেখাবে, দৃশ্যতা দেখাবে, দেখাচ্ছে। আর বললাম হচ্ছে ভিজিবিলিটি হিডেন, ভিজিবিলিটি যদি হিডেন বলে দেই তাহলে কি হবে, এখানে কিন্তু সানফ্লাওয়ার আছে, দেখেন সে জায়গা দখল করে আছে কিন্তু দেখাচ্ছে না। এই যে দেখেন সানফ্লাওয়ারে যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখন দেখাচ্ছে যে জায়গা দখল করে আছে কিন্তু হিডেন, লুকিয়ে আছে, দেখা যাচ্ছে না। কিন্তু রোজে মাউস পয়েন্টারটা নেন, এর ডিসপ্লে করা আছে নান, তার মানে তার জায়গাও দেখা যাচ্ছে না, সে লুকিয়েও নেই, অ্যাকচুয়ালি সে পুরোপুরি নাই হয়ে গেছে। আর ভিজিবিলিটি হিডেন করলে কি হয়, সে আছে কিন্তু দেখা যাচ্ছে না, তার এই যে দৈর্ঘ্য প্রস্থ এই জায়গাটায় ছিল এটা বোঝা যাচ্ছে। তাহলে ভিজিবিলিটি এবং ডিসপ্লে এই দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমরা মাঝে মাঝে কাজ করতে গিয়ে ভিজিবিলিটি এবং ডিসপ্লে নিয়ে একটু বিপদে পড়তে পারি, যাতে না পড়ি তাই হচ্ছে গেল একটু বর্ণনা করলাম। যে ভিজিবিলিটি মানে হচ্ছে গেল তার অস্তিত্ব আছে কিন্তু লুকানো, আর ডিসপ্লে নান মানে তার অস্তিত্ব একেবারেই এখন নাই, তার দৈর্ঘ্য প্রস্থর কোনো নাম নিশানাও এখানে দেখাচ্ছে না। কিন্তু যদি সানফ্লাওয়ারের কথায় আসিস, তার দৈর্ঘ্য প্রস্থ দেখাচ্ছে, মানে এই জায়গায় কিছু একটা ছিল, আছে, কিন্তু সেটা হিডেন, লুকানো। এই হচ্ছে ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন? ডিসপ্লে নান এবং হিডেন কমেন্ট করে দিলাম, আমরা এখানে ইমেজ দুটোকে দেখতে পাবো। এবং আমরা যদি এখন একটু অপাসিটি দেই, এখানে অপাসিটির সর্বোচ্চ মান হচ্ছে 1 সর্বোচ্চ মান, এবং সর্বনিম্ন মান হচ্ছে 0, 0 থেকে 1 এর মধ্যে দিতে হয়। তাহলে অপাসিটি যদি 0.5 দেই তাহলে দেখেন কি হয়,
সানফ্লাওয়ারটা হালকা অর্ধেক দেখাচ্ছে, অপাসিটি মানে অস্বচ্ছতা। ঠিক আছে, আপনার এখানে যদি আপনি অপাসিটি 0.1 দেন, একেবারে হালকা করে দেখাচ্ছে। 0.2 দেন, আরেকটু দেখাচ্ছে। 0.3 মানে কি 30, 0.43, 0.50, 0.80 আর 1 দিলে সর্বোচ্চ। এটা হচ্ছে অপাসিটি। অর্থাৎ একটা ইমেজ তার অপাসিটি আমরা কি দিব না দিব, বুঝতে পেরেছি? আমি বলে দিলাম যে দুইটা ইমেজের অপাসিটি পয়েন্ট হচ্ছে 3, সে 3 না 4। দেখেন ইমেজ 3টা হালকা দেখাচ্ছে। এখন আমি বললাম যে এই রোজ হোভার, রোজের উপরে যখন মাউস পয়েন্টার নিয়ে যাব, আবার বললাম সানফ্লাওয়ার ক্লোন হোভার, এগুলো কি ছিল? সুডো ক্লাস। তখন কি হবে? অপাসিটি হয়ে যাবে 1। নরমালি এগুলোর অপাসিটি 0.4 থাকবে, কিন্তু যখন মাউস পয়েন্টার নিয়ে যাব তখন এই যে 1 হয়ে যাবে। দেখছেন? আপনি এখানে বলতে পারেন যে এখানে একটু অ্যানিমে ট্রানজিশন, আমি বললাম ট্রানজিশন কার উপরে হবে? অপাসিটির উপরে হবে। বললাম সবকিছুর উপরেই হবে, সমস্যা নেই। বললাম হচ্ছে 1 সেকেন্ড। আমি একটু রিলোড দেই, দেখেন আস্তে করে আসবে, ছট করে আবার হালকা হয়ে গেল, ছট করে হালকা হয়ে গেল, আস্তে করে আসলো, মানে 1 সেকেন্ড বসে সে পরিষ্কার হলো। এটাই হচ্ছে এই যে ট্রানজিশন অল 1 সেকেন্ড। এই ট্রানজিশনটা যদি এটার মধ্যেও দিয়ে দেন, এটার মধ্যেও দিয়ে দেন, তাহলে দেখেন কি হয়। এই যে দেখেন যখন রিলোড দেই তখন এই যে হালকা করে আসে, আবার যখন সরাই ফেলবো আবার হালকা করে সরে দেবো। স্মুথ হয়, দেখতে সুন্দর হয়, মানে একেবারে চট করে চলে আসে না, অপাসিটি কমে যায় না, চট করে অপাসিটি বেড়ে যায় না। এটা হচ্ছে ট্রানজিশন নামক একটা সিএসএস প্রপার্টি আছে, এটা দিয়ে পাবে। এরপরে আমরা হচ্ছে গেলে একটু দেখবো যে সিএসএস ওভারফ্লো। হ্যাঁ, সিএসএস ওভারফ্লো। আমরা ওভারফ্লো শেখার জন্য প্রথমে এখানে আসি, এসে আমরা একটা ব্রেক ট্যাব নেই, মানে নিচে নামলাম, নেমে তারপরে আমরা এখানে একটা ডিভের ভিতরে আইডি দিলাম, আইডি আইডি বললাম হচ্ছে ওভারফ্লো, যে কোনো আইডি আপনি দিতে পারেন। আমরা শিখছি ওভারফ্লো, তাই আইডির নাম দিলাম চেক ওভার দিলাম। তার মধ্যে আমরা অনেকগুলো লেখা দিয়ে দিলাম। এখন ডিলিট করি, এই যে দেখলাম যে নিচে আমাদের এরকম অনেকগুলো লেখা আসলো একটা ডিবের মধ্যে। আচ্ছা, এই ক্লাসটাতে আমরা কিছু সিএসএস লিখব। ওকে, কি সিএসএস লিখব? আমরা বললাম ব্যাকগ্রাউন্ড কালার হ্যাজ 4CAF50। আমি একটু রিলোড করলাম, হলো না কেন? এটা তো আইডি দিয়েছিলাম তাই না? তা আমি যেখানে ক্লাস লিখেছি তাই হয়নি, এখানে হ্যাশ সাইন দিতে হবে। হইলো, কালারটা চেঞ্জ হলো। তারপরে বললাম প্যাডিং 15 পিক্সেল। তাহলে প্যাডিং 15 পিক্সেল দিলে কি হয়? এই যে লেখাটা একটু ভিতরে চলে আসবে কালার থেকে, এই যে একটু ভিতরে চলে আসবে। তারপরে লেখার কালার, লেখার কালার বললাম হচ্ছে হোয়াইট। হোয়াইটের কালার কোড 3টা এফ বা 6টা এফ হ্যাশ দিয়ে কালার হোয়াইট হলো, অথবা আমরা এখানে ডিডি দিই। আচ্ছা, তারপরে আমরা বললাম
যে হাইট হাইট বললাম 100 পিক্সেল, তারপরে বলি উইথ 50%। 50% মানে কার? আমাদের টোটাল যে স্ক্রিন, সেই স্ক্রিনের 50% উইথ, টোটাল স্ক্রিনের 50% উইথ। ঠিক আছে, এটাকে ডিডিডি, তো এটাকে ব্ল্যাক করি, দেখেন কি হয়। যখন আমরা উইথ 50% দিয়েছি, হাইট 100% দিয়েছি, তখন কিছু লেখা বের হয়ে গেছে। উইথ 50% মানে কার? আমাদের মনিটরের স্ক্রিন যদি 100% হয়, তার অর্থে হচ্ছে উইথ 50%। এখন হাইট যখন 100 পিক্সেল দিয়েছি, তখন অতিরিক্ত কিছু লেখা যেটা আর এই বক্সের মধ্যে ধরে নাই, সেটা হচ্ছে বক্স থেকে নিচে বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা একটা সমস্যা। এখানে কয়েকটা ব্রেক দিই, ব্রেক দিলে আমরা কি করব? ডিলিট দিলে স্ক্রল করলে একটু নিচে নামতে পারবো। এখন আরো কয়েকটা দিই। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে এক্ষেত্রে সমাধান, এক্ষেত্রে একটা সমাধান হতে পারে, আমরা আরেকটা কাজ করি, আমরা একটা বর্ডার দিই, বর্ডার 2 পিক্সেল সলিড ব্লু, সে এরকম, হ্যাঁ, এরকম একটা বর্ডার দিলাম। এখন এই লেখাগুলোকে যদি এই টেক্সটের মধ্যেই আমরা রাখতে চাই, তাহলে লেখাগুলো অতিরিক্ত হয়েছে, মানে ওভারফ্লো হয়েছে। তা আমরা যদি বলি এখানে স্ক্রল, তাহলে কি হবে? অতিরিক্ত লেখাগুলোর জন্য এখানে স্ক্রল বার চলে আসছে। ওভারফ্লো, স্ক্রল বলে দিলে অতিরিক্ত লেখাগুলোর জন্য আমাদের একটা স্ক্রল বার চলে আসে। এখন স্ক্রল বার আসার শর্ত হচ্ছে যে হাইট অবশ্যই থাকতে হবে, তা না হলে স্ক্রল বার আসবে না। হাইটটা উঠাই দিই, দেখেন এখানে স্ক্রল বার আসবে না। এই যে আসছে, কিন্তু এটাকে স্ক্রল করা যাচ্ছে না। তারপরে হাইট দিয়ে দিলাম, কিন্তু আমি হচ্ছে কি করলাম, এখানে বলে দিলাম যে ওভারফ্লো হচ্ছে ভিজিবল। ওভারফ্লো যেটা হবে লেখা, সেটা হচ্ছে দেখাবে, এই যে নিচে দেখাচ্ছে, বাই ডিফল্ট এটাই হয়, ওভারফ্লো ভিজিবল থাকে। আমি যদি বলে দিই হিডেন, তাহলে অতিরিক্ত যে লেখাটা থাকবে সে লেখাটা আর দেখাবে না। এই যে DUIS এইটুকু দেখাবে, নিচের এই 2-3 লাইন আর দেখাবে না, এই যে দেখাচ্ছে না। আর ওভারফ্লো যদি স্ক্রল করি, তাহলে অবশ্যই আমাদের স্ক্রল বার চলে আসবে, আমরা এটাকে মুভ করে দেখতে পারবো। আর যদি ওভারফ্লো অটো করি, মানে অটো আর স্ক্রল মোটামুটি একই কথা, এখানে শুধু ভার্টিক্যাল স্ক্রল বার আসছে, হরিজন্টাল স্ক্রল বারটা নিচে আসে নাই। আর যখন স্ক্রল বলে দিছি, তখন ভার্টিক্যাল হরিজন্টাল দুইটা স্ক্রলই চলে আসছে। যেটা দরকার হয়েছে ব্যবহার করা যায়, যেটা দরকার নাই সেটা ব্যবহার করা যায় না। আর অটো দিলে কি হয়? যখন যেটা দরকার হয়, যখন যদি দুইটা দরকার হয় তাহলে দুইটাই আসবে, যদি একটা দরকার হয় তাহলে একটাই আসবে। এই হচ্ছে ওভারফ্লো। ওকে, আমরা একটা জিনিস দেখতে বলেছিলাম, সেটা হচ্ছে আপনাদের, আমি একটু W3 স্কুলস থেকে দেখাবো। এখান থেকে একটা জিনিস দেখতে বলেছিলাম, পজিশন। 5টা পজিশন আছে, স্ট্যাটিক, আর রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট এবং স্টিকি। এই 5টা পজিশন দেখতে বলেছিলাম। আর আরেকটা বিষয় ছিল কম্বিনেটরস, ডিসেন্ডেন্ট সিলেক্টর হচ্ছে স্পেস, কিবোর্ড থেকে যে স্পেস চাপ দেই সেটাকে বলা হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। চাইল্ড সিলেক্টরকে বলা হচ্ছে এটা দিয়ে, আর সিবলিংস সিলেক্টরকে বলা হচ্ছে প্লাস দিয়ে, আর জেনারেল সিবলিং সিলেক্টরকে বলা হচ্ছে এরকম একটা সাইন দিয়ে। এটা হচ্ছে ওই একেবারে কিবোর্ডের কর্নারে এসকেপের নিচে এই কিটা, এটাকে বলে টাইলড। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস ছিল সুডো ক্লাস আর হচ্ছে সুডো এলিমেন্ট। আমরা এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনাও করার জন্য অনুরোধ করেছিলাম।
যে আমরা এরকম সিলেক্টর তাকে সিলেক্ট করব, তারপরে কি করতে হবে সেটা হচ্ছে কি হলো আমরা লিখি ভিতরে। তো এই সুডো ক্লাস লিখে হচ্ছে কি হলো কি করতে হবে সেটাও লিখি। আমরা এগুলোও দেখেছিলাম, লিঙ্কের ভিজিটেড, আনভিজিটেড, হোভার, এগুলো দেখেছিলাম। এগুলোকে সুডো ক্লাস বলে। এখানে কিছু সুডো ক্লাসের উদাহরণ দেওয়া আছে অনেকগুলো। এই যে আমরা এন চাইল্ড নিয়ে আজকে কথা বলেছিলাম, এখানে অনেকগুলো সুডো ক্লাস এবং নিচে কয়েকটা সুডো এলিমেন্ট আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আছে। এখানে আরো আছে মেবি। এই যে ফার্স্ট লাইন, এই যে এগুলো সব সুডো এলিমেন্ট। তাহলে আপনারা এখান থেকে একটু এই সুডো ক্লাস চ্যাপ্টারটা এবং সুডো এলিমেন্ট চ্যাপ্টারটা এবং এই কম্বিনেটর চ্যাপ্টারটা এটা একটু দেখবেন। আর পাশাপাশি হচ্ছে এই যে পজিশন, এইটা 5টা পজিশন আছে, এটা একটু দেখতে বলছিলাম। আমি একটু হিন্টস দিয়ে দেই যে নরমালি যে কোনো HTML এলিমেন্টের বাই ডিফল্ট পজিশন হচ্ছে স্ট্যাটিক। আর যদি কোনো একটা কিছুকে ফিক্সড করে রাখা হয়, যেমন মনে করেন এইটা সবসময় এই জায়গাতেই থাকবে, এই যে এই লেখাটা, এটার পজিশন হচ্ছে ফিক্সড। আমি যাই যা করি না কেন, এটা ছোট করি না কেন, ডান পাশের নিচের কর্নারে এটা বেঁধে থাকবে। এটা বড় করি, ছোট করি, যাই করি না কেন, ডান পাশের নিচের কর্নারে এটা আটকে থাকবে। এই যে 4 কর্নার বক্স, এটা হচ্ছে পজিশন ফিক্সড। নরমাল পজিশন হচ্ছে গেল স্ট্যাটিক বাই ডিফল্ট। ফিক্সড কি? ফিক্সড হচ্ছে সেই পজিশন যেটাকে যেখানে বাজাই রাখবো সেটা সেখানেই থাকবে। স্টিকি কি জিনিস? এই যে দেখেন, আমি যখন স্ক্রল করি তখন কিছু দূর নামার পরে আমার এই যে এই মেনুটা উপরে উঠে বাইজা পড়ে, তারপরে আর ওটা উপরে ওঠে না। এই পজিশনটাকে বলা হচ্ছে স্টিকি পজিশন, অর্থাৎ এই মেনুর পজিশনটা হচ্ছে স্টিকি। কিছু দূর স্ক্রল করার পরে উপরে যখন উঠবে তখন এটা আটকে যাবে, আর হচ্ছে গেল উপরে উঠবে না। তখন আমার এই যে নিচে যে লেখাগুলো আছে এগুলো উপরে নিচে নামবে উঠবে। এই মেনুটা কিছু দূর নামার পরে যখন উপরে গেল, স্ক্রল করার পরে তখন এই উপরে গিয়ে বাইজা পড়লো, আর উপরে যাবে না। তারপরে যে নিচের কন্টেন্ট গুলো যাচ্ছে স্ক্রল করলে, এইটার পজিশনকে বলা হচ্ছে স্টিকি পজিশন। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, স্ট্যাটিক, ফিক্সড এবং স্টিকি পজিশন। যে কোনো এলিমেন্টের বাই ডিফল্ট যে পজিশন থাকে HTML এলিমেন্টের সেটাই হচ্ছে স্ট্যাটিক। ফিক্সড হচ্ছে গেলে যাকে যেখানে থাকতে বলবো সেটা হচ্ছে তার পজিশন ফিক্সড। স্টিকি পজিশন হচ্ছে স্ক্রল করলে এই যে ব্রাউজারের উপরে গিয়ে বেজে পড়বে, আটকে যাবে, এই পজিশনটাকে বলা হচ্ছে স্টিকি। বাকি থাকলো দুইটা, অ্যাবসলিউট আর রিলেটিভ। এই দুইটা নিয়েই এখানে বলা আছে। এগুলো একটু আপনারা বাসায় একটু স্টাডি করবেন। আমাদের বেশ কয়েকটা টপিক চলে আসে, সেটা হচ্ছে রুট। রুট কি জিনিস, অ্যানসেস্টর কি জিনিস, ডিসেন্ডেন্ট কি জিনিস, চাইল্ড, প্যারেন্ট, সিবলিং, এগুলো কি জিনিস, এগুলো সম্পর্কে ধারণা আছে কারো? কে বললেন? তার একটু দরকার। তাহলে রুট মানে একেবারে মূল, আর অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ, একেবারে সেই গোত্রের মূল থেকে শুরু করে আমাদের বাবা, তার বাবা মানে আমাদের ঠাকুর দাদা, হ্যাঁ, তার বাবা, তার বাবা, তার বাবা করে একেবারে মূল পর্যন্ত গেলে যত পুরুষ আছে সব হচ্ছে অ্যানসেস্টর। আর পরপুরুষ কি? পরপুরুষ হচ্ছে ডিসেন্ডেন্ট, ইংরেজিতে বলে। মানে আমি হচ্ছে যদি প্যারেন্ট হই তাহলে আমার সন্তান হচ্ছে ডিসেন্ডেন্ট, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, মানে আমার ছেলের ছেলে, ছেলের ছেলে, ছেলের ছেলে, এভাবে হচ্ছে পরপুরুষ। আমি যদি প্যারেন্ট হই, পিতা বা মাতা হই, তাহলে আমার সন্তান হচ্ছে চাইল্ড। আর সিবলিংস মানে কি? আমার সন্তানেরা, মানে ওরা হচ্ছে ভাই বোন, একজন আর একজনের ভাই বোনকে বলা হচ্ছে সিবলিংস। আর অ্যাডজাসেন্ট সিবলিং বলতে বোঝায় পিঠাপিঠি ভাই বোন, মানে এরকম যে আমরা 4-5টা ভাই বোন আছি, আমার ইমিডিয়েট বড়, যে আমার ইমিডিয়েট বড় আর কি, একেবারে সবার বড় সে না, কিন্তু আমি মনে করেন যে মেজো, তার মানে আমার অ্যাডজাসেন্ট কি? আমি যদি মেজো হই, আমরা যদি 4টা ভাই বোন হই, আমি যদি মেজো হই, তাহলে আমার অ্যাডজাসেন্ট হচ্ছে 2 জন। আমার একজন আছে বড় উপরে, আর আমার একজন আছে আমার পরে, আমি সেজো। এই 3 জন হচ্ছে, 3 জনের মধ্যে 2 জন হচ্ছে অ্যাডজাসেন্ট, আমার একেবারে বড় জন আর সেজো জন।
মানে আমার সাথে, আমার ঠিক আগেই যে জন্মাইছে, আমার ঠিক পরেই যে জন্মাইছে, তারা হচ্ছে আমার অ্যাডজাসেন্ট সিবলিংস। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারে। HTML হচ্ছে গেল সবার উপরে আছে, এটাই হচ্ছে রুট। তারপরে কি বলছে, অ্যানসেস্টর। এরপরে HTML এর মধ্যে আছে হেড, তাহলে HTML এর অ্যানসেস্টর হচ্ছে হেড, হেডের অ্যানসেস্টর হচ্ছে টাইটেল। এরকম একটার মধ্যে আরেকটা যদি থাকে, যেমন ইউএল হচ্ছে প্যারেন্ট, এই এলআই গুলো হচ্ছে গেল সবের চাইল্ড। ইউএল যদি অ্যানসেস্টর হয়, এলআই হচ্ছে গেল ডিসেন্ডেন্ট। এটা যদি ইউএল যদি পূর্বপুরুষ হয়, এই এলআই গুলো হচ্ছে পরপুরুষ। ইউএল যদি প্যারেন্ট হয়, পিতা অথবা মাতা হয়, তাহলে এই সমস্ত এলআই গুলো হচ্ছে চাইল্ড। এই প্রত্যেকটা এলআই একটা আরেকটার সিবলিংস। এই যে প্রথম এলআইটা আছে, ওর অ্যাডজাসেন্ট সিবলিংস, মানে ওর একেবারে কাছাকাছি ভাই হচ্ছে শুধু এই পরেরটা। আর যদি পরেরটার কথা বলি, টি এর কথা যদি বলি, এই এলআইটার কাছাকাছি সিবলিংস হচ্ছে, মানে অ্যাডজাসেন্ট সিবলিংস হচ্ছে এইটা অথবা এটা। বাট এরা সবাই কিন্তু সিবলিংস, মানে এরা সবাই হচ্ছে ভাই বোন। বিষয়টা হচ্ছে এরকম। তাইলে প্যারেন্ট, চাইল্ড, সিবলিংস, অ্যানসেস্টর, ডিসেন্ডেন্ট, রুট, এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলেন, কারণ আমাদেরকে এটা একটু বুঝতে হবে। এটা পড়ানোর অর্থ হচ্ছে এটা আমাদের একটু লাগবে। আমরা যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বললাম, যে কম্বিনেটরস, তারপরে পজিশন, সুডো ক্লাস এবং সুডো এলিমেন্টস, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে হয়তো কিছু কথা বলবো। সেই জন্য এই বিষয়গুলো দরকার আছে, তাই হচ্ছে এটা নিয়ে একটু কথা বললাম। ওকে, আমরা একটু ডিসপ্লে ব্লক এবং নান, ওই বিষয়টা নিয়ে একটা কাজ একটু দেখব একেবারে শেষ পর্যায়ে, তারপরে আমরা আমাদের ক্লাস শেষ করব। তো সেই জন্য আমি একটু চলে যাই আমাদের কোডে। ওকে, আমি এখানে একটা প্যারাগ্রাফ লিখি। ক্লাস বললাম হচ্ছে ফিলিপ, আর হচ্ছে ক্লিক টু শো প্যানেল। তারপরে আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভ নিয়ে বললাম id equals to panel, তারপরে এর মধ্যে একটা প্যারাগ্রাফ নিলাম। আসলে প্যারাগ্রাফের মধ্যে কিছু কমন কথা, এটা W3 Schools এর একটা এক্সাম্পল, আমি কপি করে পেস্ট করে দিলাম। তাহলে একটু দেখেন কি আসে, এরকম আসে। এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, অর্থাৎ ডিসপ্লে নান আর ব্লক করলে কি হয়, এটাও একটা প্যারাগ্রাফ। আমরা এখানে এটাকে একটু সিএসএস দিয়ে যদি মডিফাই করি, তাহলে আমি বলবো যে এখানে একটু সিএসএস লিখি। বললাম যে এই যে আইডি প্যানেল আছে এবং এই যে ক্লাস ফ্লিপ, এই দুইটার আমরা বললাম যে ফন্ট সাইজ 16 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল, তারপরে টেক্সট অ্যালাইন, সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার 04AA6D, তারপরে শুধু কালার বললাম হোয়াইট, তারপরে বর্ডার 1 পিক্সেল সলিড, A6D8AH, মার্জিন অটো, তারপরে কার্সর, পয়েন্টার।
কার্সর দেখেন মাউস পয়েন্টারটা নিলে এই যে আই এর মতো দেখায় বা এই যে আই এর মতো দেখায়, কিন্তু এটা হাতের মতো দেখাবে, সেই জন্য বলছি কার্সর পয়েন্টার। এই যে দেখেন হাতের মতো দেখাচ্ছে, কার্সর পয়েন্টার। আচ্ছা, FLIP প্যারাগ্রাফে পেল, এইখানে পেল না কেন? PANNEN বানান বুঝিয়েছে মনে হয়, একটা এন লিখেছি। এই যে এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করলে এই যে নিচের যে 2 লাইন লেখাটা আছে এটা হাইড হয়ে যাবে, আবার শো করবে। এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমরা একটু জাভাস্ক্রিপ্টের কোড লিখব। জাভাস্ক্রিপ্টের কোড কোথায় লিখতে হয়? জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয় বডির শেষে এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয়, এখানে ওই টেক্সট অবলিক জাভাস্ক্রিপ্টে যেখানে লেখা ছিল যেটা, ওটা না লিখলেও চলবে, সমস্যা নেই। এইখানে লিখতে হয়, অথবা এই স্ক্রিপ্ট ট্যাগ লিখেই হেডের মধ্যে, এই যে হেডের মধ্যে এইখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হয় এটার মধ্যে। তো আমরা নিচে লিখি, এখানে লিখি, আমরা বললাম একটা ফাংশন লিখি। ফাংশন আমি নাম দিলাম শো হাইট প্যানেল, শো হাইট ফাংশন দিই। ওই প্যানেলটাকে শো এবং হাইড করার জন্য একটা ফাংশন লিখলাম। আমি বললাম var elem এলিমেন্ট সমান ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি, আইডি ধরে হচ্ছে গিয়ে হলো এই যে প্যানেল এলিমেন্টটাকে নিয়ে আসবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি, আইডির নাম বললাম প্যানেল, অর্থাৎ এই প্যানেল যে ডকুমেন্টটা আছে আইডি ধরে সেই ডকুমেন্টটাকে এনে এই ELEM এর মধ্যে রেখে দিলাম। ELEM মানে এলিমেন্ট, ELEMENT ধরেন এলিমেন্ট নাম দিয়ে দিলাম, একটা HTML এলিমেন্ট। এটা হচ্ছে একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে আইডি ধরে, আইডির নাম দিয়ে ধরে খুঁজে, অনেক কিছুই তো আছে এটার মধ্যে, অনেক এলিমেন্টই তো আছে, শুধুমাত্র ওই প্যানেল আইডিএস এর যে এলিমেন্টটাকে ওইটাকে ধরে এনে এটার মধ্যে রাখলাম। তারপরে বলবো যদি ইফ এই যে এলিমেন্টটা আছে এই এলিমেন্টটার স্টাইল ডট ডিসপ্লে, এই এলিমেন্টটার সিএসএস কোডের স্টাইল ট্যাগের মধ্যে আমরা লিখি, তাই লিখেছি এই এলিমেন্টের স্টাইল, স্টাইলের মধ্যে আমরা সিএসএস লিখি তাই লিখেছি স্টাইল ডট ডিসপ্লে, মানে সিএসএস এর প্রপার্টি ডিসপ্লে যদি নান হয়, ডিসপ্লে ইকুয়াল 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 নান, মানে ডিসপ্লে যদি নান হয় তাহলে আমরা কি করব, এই এলিমেন্টের স্টাইলের ডিসপ্লেটা করে দিব ব্লক। আর যদি নান না হয়ে ব্লক থাকে তাইলে এই এলিমেন্টের স্টাইলটা করে দেব নান। এখন এই কাজটা কখন হবে? এই ফাংশনটা যখন কল হবে। ফাংশনটা কল হবে কখন? এইখানে আমি গিয়ে বললাম অন ক্লিক ইভেন্টে, অর্থাৎ এই ক্লিক টু শো প্যানেল এটার উপরে যখন আমরা ক্লিক করব তখন এই ফাংশনটা কল হবে। ফাংশনটা কল হলে কি হবে? ফাংশনটা কি করবে, প্যানেল আইডি ধরে খুঁজে এই এলিমেন্টটাকে এনে এই ভেরিয়েবলটার মধ্যে রাখবে, তারপরে চেক করবে যে এইটা ডিসপ্লে কি নান আছে কিনা, যদি থাকে তাহলে ব্লক করব, মানে দেখাচ্ছে কিনা, যদি না দেখায় তাহলে দেখাবে, আর যদি দেখায় তাহলে নান করে দিব, তাহলে দেখাবে না, এরকম করে দিব। শো থাকলে হাইড করে দিব, হাইড থাকলে শো করে দিব। এই যে দেখেন হচ্ছে না, কিছু একটা ভুল হয়েছে, আমরা একটু চেক করি।
document dot get elements by id is not a function. এই বানানটা ভুল হয়েছে, ELEMENTS document dot get element, s হবে না, element হবে। দেখেন কাজ করতে হাইড হচ্ছে, শো হচ্ছে। এক ক্লিক করব, শো হচ্ছে, হাইড হচ্ছে। তাহলে এই কাজটা করলাম আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। এইটুকু হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, যেটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে কোন ধরনের কাজ করব তার যাতে একটা ন্যূনতম আইডিয়া তৈরি হয়, সেই জন্য এইটুকু হচ্ছে দেখানো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।